যাবজ্জীবন কারাদণ্ড পেয়েও শেষ রক্ষা হল না ময়ূকের। মাঝরাত্রে পুলিশ ভ্যান থেকে গায়েব হয়ে লাজুকে কি চরম হুমকি দিল সে। অনুভবের জীবন কি এবার সত্যি শেষ হয়ে যাবে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ময়ূকের 10 বছরের জেল হওয়ার পর আদালত চত্বরে যখন লাজু আর অনুভব বেরিয়ে আসছিল, তখন চারপাশের মানুষ হাততালিতে ফেটে পড়েছিল। বনলতা দিদি তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছিলেন, আর লাজুর হাত ধরে বলছিলেন, বোন, তুই আজ আমার শুধু সম্মান নয়, আমার মাতৃত্বকেও বাঁচিয়ে দিলি। লাজু তখন ম্লান হেসে বলল, দিদি, দোষ তোমার নয়, দোষ ওই পরিস্থিতির ছিল যা তোমাকে মিথ্যে বলতে বাধ্য করেছিল। কিন্তু মনে রেখো, অন্যায় সহ্য করাও অন্যায়ের সমান। আজ থেকে তুমি মাথা উঁচু করে বাঁচবে। অনুভব লাজুর দিকে তাকিয়ে গর্বে বুক ভরে নিচ্ছিল। সে ভাবছিল, যে মেয়েটাকে সে সামান্য সাধারণ ঘরের মেয়ে ভেবেছিল, সে আজ কত বড় এক শয়তানের ভিত নাড়িয়ে দিল। বাড়িতে ফেরার পর পরিবেশটা ছিল একদম অন্যরকম। অনুভবের মা অর্থাৎ লাজুর শাশুড়ি মা দরজায় বরণ ডালা নিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি লাজুকে ঘরে তোলার আগে তার কপালে দইয়ের ফোঁটা দিয়ে বললেন, বৌমা, আজ তুমি শুধু এই বাড়ির বউ হিসাবে নও, আজ তুমি এই ঘরের লক্ষ্মী আর সরস্বতী হয়ে ঘরে ঢুকছ। আমি তোমাকে চিনতে পারিনি, আমাকে তুমি মা হিসাবে ক্ষমা করে দিও। লাজু শাশুড়ির পা ছুঁয়ে প্রণাম করে বলল, মা, আপনি আমার ওপর রাগ করেছিলেন বলেই তো আমি নিজেকে প্রমাণ করার জেদ পেয়েছিলাম, তাই ক্ষমা চাওয়ার কিছু নেই, বরং আশীর্বাদ করুন যেন সারা জীবন এভাবে মানুষের পাশে থাকতে পারি। কিন্তু গল্পের মোড় এখানেই শেষ হয়নি। ময়ূক জেলে যাওয়ার সময় পুলিশের ভ্যানে ওঠার আগে লাজুর দিকে তাকিয়ে এক অদ্ভুত পৈশাচিক হাসি হেসেছিল, যা লাজুর মনে একটা খটকা তৈরি করেছিল। সেই রাতে যখন সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, তখন লাজুর মোবাইলে একটা অজানা নম্বর থেকে মেসেজ আসে। তাতে লেখা ছিল, খেলা তো সবে শুরু হলো, লাজু পুতুলটা সরালেই কি জাদুঘরকে ধরা যায়? লাজু বিছানায় ধরফর করে উঠে বসে। সে অনুভবকে জাগাতে গিয়েও থেমে যায়। সে ভাবে, অনুভব সবে শান্ত হয়েছে, এখন ওকে আবার অশান্ত করা ঠিক হবে না। সে জানালার বাইরে তাকিয়ে দেখল, ঘুটঘুটে অন্ধকার, আর দূরে একটা কুকুর আর্তনাদ করছে। পরদিন সকালে থানায় সুদর্শন স্যারের ফোন আসে। তিনি লাজুকে বলেন, লাজু, একটা দুঃসংবাদ আছে। কাল রাতে ময়ূক জেল হাসপাতালে থাকাকালীন এক রহস্যময় উপায়ে পালিয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কেউ একজন নার্সের ছদ্মবেশে ভেতরে ঢুকেছিল এবং ময়ূককে ইনজেকশন দিয়ে অজ্ঞান করার নাটক করে বের করে নিয়ে গেছে। লাজু এই খবর শুনে স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে, ময়ূকের মাথার উপর এমন কেউ আছে যার হাত অনেক লম্বা। সে সঙ্গে সঙ্গে বিশ্বকে ফোন করে বলে, বিশ্ব, তুই যেখানেই থাকিস এক্ষুনি আমার কাছে আয়, আমাদের বিপদের মেঘ আবার ঘনীভূত হচ্ছে। অনুভব যখন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন লাজু তাকে সবটা খুলে বলে। অনুভব প্রথমে ভয় পেলেও পরে লাজুর হাত ধরে বলে, এবার আর একা নয়, আমি তোমার পাশে ঢাল হয়ে দাঁড়াবো। ময়ূক যদি আবার ফিরে আসে, তবে এবার ওর শেষ দেখে ছাড়ব। তারা যখন এসব কথা বলছিল, তখন হঠাৎ ড্রয়িং রুমের কাঁচ ভেঙে একটা ইট ভেতরে এসে পড়ে। ইটের সাথে একটা চিরকুট বাঁধা ছিল। তাতে লেখা ছিল, আজ রাত 12টা তোমার জীবনের শেষ রাত। যদি বাঁচতে চাও তবে বনলতাকে নিয়ে নদীর ধারের সেই পুরনো ফ্যাক্টরিতে চলে এসো। একা আসবে, পুলিশ ডাকলে পরিণাম হবে ভয়ঙ্কর। অনুভবের মা ভয়ে চিৎকার করে ওঠেন, কিন্তু লাজু শান্ত থাকে। সে জানে, ভয় পেলে ময়ূক জিতে যাবে। সে সুদর্শন স্যারকে গোপনে সব জানায় এবং একটি মাস্টার প্ল্যান তৈরি করে। রাত যখন 11টা, তখন লাজু আর অনুভব ট্যাক্সি নিয়ে সেই ফ্যাক্টরির দিকে রওনা হয়। সুদর্শন স্যার তার ফোর্স নিয়ে সিভিল ড্রেসে আগে থেকেই সেখানে পজিশন নিয়েছিলেন। ফ্যাক্টরির ভেতরটা ছিল ঘুটঘুটে অন্ধকার আর ধুলোবালিতে ভরা। লাজু যখন ভেতরে ঢুকল, তখন সে দেখতে পেল ময়ূক একটা চেয়ারে পা তুলে বসে সিগারেট ফুঁকছে। তার পাশে আরও 4-5 জন সশস্ত্র গুন্ডা দাঁড়িয়ে আছে। ময়ূক হাসতে হাসতে বলল, কি লাজু ম্যাডাম, খুব তো বীরত্ব দেখাচ্ছিলে, এখন দেখলে তো আমি আবার ফিরে এসেছি। আসলে কি জানো তো, টাকা থাকলে এই দুনিয়ায় সব কিছু কেনা যায়। আইন, আদালত, পুলিশ সব আমার পকেটে। লাজু গর্জে উঠে বলল, ময়ূক, তুমি টাকার দম্ভ দেখাচ্ছ, কিন্তু ভুলে যাচ্ছ, পাপের ঘড়া পূর্ণ হলে তা একদিন ফাটবেই। আজ তোমার শেষ দিন। ময়ূক অট্টহাসি হেসে বলল, আমার নয়, শেষ দিন তোমাদের। এই বলে সে তার গুন্ডাদের ইশারা করল। কিন্তু ঠিক সেই সময় ফ্যাক্টরির চারপাশ থেকে পুলিশের সাইরেন বেজে উঠল। ময়ূক চমকে গিয়ে বলল, এটা কি করে সম্ভব? আমি তো বলেছিলাম পুলিশ আনলে মরবে। কিন্তু সুদর্শন স্যার তখন ভেতর থেকে বেরিয়ে এলেন এবং বললেন, ময়ূক,
তুমি যাকে পুলিশ ভাবছ তারা আসলে সাধারণ পোশাকে আমাদের স্পেশাল কমান্ডো, তোমার পালানোর সব রাস্তা বন্ধ। ময়ূক তখন মরিয়া হয়ে লাজুর লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু অনুভব লাজুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং গুলিটা অনুভবের কাঁধে লাগে। লাজু চিৎকার করে ওঠে। অনুভব বলে, লাজু তুমি পালাও, কিন্তু লাজু পালায় না। সে পাশে পড়ে থাকা একটা লোহার রড তুলে নিয়ে ময়ূকের হাতে সজোরে আঘাত করে। ময়ূকের হাত থেকে পিস্তলটা ছিটকে পড়ে যায়। পুলিশ ময়ূক আর তার দলবলকে ঘিরে ফেলে। সুদর্শন স্যার ময়ূকের গালে এক কোষে চড় মেরে বললেন, এবার আর হাসপাতাল নয়, এবার তোকে এমন এক সেলে রাখা হবে যেখান থেকে যমরাজও তোকে বের করতে পারবে না। অনুভবকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লাজু অপারেশন থিয়েটারের বাইরে প্রার্থনা করছিল। কয়েক ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এসে বলেন, গুলিটা হাড় স্পর্শ করেনি, তাই বিপদের ভয় নেই, তবে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কয়েকদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। লাজু তখন হাঁপ ছেড়ে বাঁচে। কয়েকদিন পর অনুভব সুস্থ হয়ে বাড়ি ফেরে। পাড়ার লোকরা লাজুর সাহসের কথা শুনে তাকে সম্মান জানাতে আসে। এমনকি যারা আগে লাজুকে ভুল বুঝেছিল তারা সবাই ফুলের তোড়া নিয়ে হাজির হয়। বনলতা দিদি এখন নিজের একটা ছোট দোকান দিয়েছেন আর তার মেয়ে স্কুলে যাচ্ছে। লাজু আর অনুভবের সংসারে এখন আর কোনো লুকোচুরি নেই। অনুভবের মা এখন লাজুকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। একদিন বিকেলে ছাদে বসে চা খেতে খেতে অনুভব লাজুকে বলল, জানো লাজু, আমি কোনোদিন ভাবিনি আমার জীবনে এমন এক বীরাঙ্গনা আসবে যে আমাকে জীবনের আসল মানে বোঝাবে। লাজু অনুভবের কাঁধে মাথা রেখে বলল, আমি বীরাঙ্গনা নই অনুভব, আমি শুধু সত্যের পথে চলতে চেয়েছি, আর তুমি পাশে ছিলে বলেই আমি পেরেছি। ময়ূকের এখন যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, আর তার সাথে যুক্ত থাকা সেই বড় মাথা অর্থাৎ শহরের এক প্রভাবশালী নেতাকেও পুলিশ গ্রেপ্তার করেছে। লাজু আজ মনে মনে শান্তি পেল, কারণ সে শুধু একটা শয়তানকে মারেনি, সে প্রমাণ করেছে যে একটা সাধারণ মেয়ে চাইলে পাহাড়কেও টলাতে পারে। সমাজ আজ লাজুকে এক নতুন নজরে দেখে, আর অনুভবও বুঝতে পেরেছে যে স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তি শুধু প্রেম নয়, বিশ্বাস আর একে অপরের প্রতি সম্মান থাকাটা কতটা জরুরি। রাতের আকাশে যখন চাঁদ উঠল তখন লাজু ভাবল, জীবনের লড়াই হয়তো কোনোদিন শেষ হয় না, কিন্তু যদি মনে সাহস থাকে তবে প্রতিটা লড়াইয়েই জয়ী হওয়া সম্ভব। এভাবেই লাজু আর অনুভবের ভালোবাসার গল্প এক নতুন সার্থকতা পেল, আর বনলতা দিদির মুখে ফুটে ওঠা হাসিটাই ছিল লাজুর সবথেকে বড় পুরস্কার। বন্ধুরা, জীবন সবসময় সোজা পথে চলে না, কখনো কখনো বক্র পথেও সত্যকে খুঁজে নিতে হয়। লাজু আজ সেই সত্যের মশাল জ্বালিয়ে দিল, যা হাজার হাজার লাজুকে পথ দেখাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। বন্ধুরা, দেখলেন তো, অন্যায় যত শক্তিশালীই হোক না কেন, সত্যের মশাল তার চেয়েও বেশি উজ্জ্বল। লাজু আজ প্রমাণ করে দিল যে একা একটা মেয়ে চাইলে পাহাড়কেও টলাতে পারে এবং অন্যায়ের সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দিতে পারে। ময়ূকের মতো শয়তানদের বিনাশ এভাবেই হওয়া উচিত। আজকের এই কাহিনী যদি আপনার রক্তে সাহসের জোয়ার আনে, যদি আপনিও বিশ্বাস করেন যে অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা অপরাধ নয় বরং প্রকৃত বীরত্ব, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার কাছে একটি প্রশ্ন, আপনার আশেপাশে যদি লাজুর মতো এমন কোনো সাহসী নারী থাকে তবে তার কথা আমাদের কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, এই লড়াইয়ের গল্পটি প্রতিটি ঘরে পৌঁছে দিতে ভিডিওটি এখনই শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো লাজুকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি দেবে। এমনই সব রোমহর্ষক এবং অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।